দেখো, এই প্রবলেমটায় এ মেটাল wire of uniform mass density have a length L and mass m is bent to form a semicircular arc and a particle of mass m is placed at the center of arc. The gravitational force on the particle by the wire বেসিক্যালি এইরকম রয়েছে। দেখো, এইরকম রয়েছে, ঠিক? এবার এইটায় দেখো, এইটায় a metal wire of uniform mass density have length L, a total length L and mass m are bent to form a semicircular arc. A particle of mass m is placed at the center of arc. The gravitational force on the particle. আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে কি হতে পারে? কি হতে পারে? আচ্ছা দেখো, এর রেডিয়াস যদি আমি আর বলি, তাহলে বলতো পাই আর ইকুয়াল টু এল, তাহলে আর হবে এল বাই পাই, কারেক্ট? এবার ভেবে দেখো, আমি যদি এইখানে একটা ডিএম মাস কনসিডার করি, দেখো এইখানে যদি আমি একটা ডিএম মাস কনসিডার করি, তাহলে এই ডিএম মাসের সাথে যদি এইটাকে আমি জোড়া লাগাই, তাহলে এদের দুজনের মধ্যে যে ডিএফ ফোর্সটা আসবে, জি ডিএম এম বাই আর স্কোয়ার। দেখো, দেখো, এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, দেখো, এই তোমরা কি বুঝতে পারছো? এবার এর ওপর যে ফোর্সটা, তার ডিরেকশন কি এইটা হবে? ভেবে দেখো তো, এর ওপর যে ফোর্সটা, তার ডিরেকশন কি এইটা হবে? হবে। তাহলে এই দেখো, 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 প্রবলেমটা কি করে করা যায় একটু বলো আমায়। দেখো, প্রবলেমটা কি করে করা যায় একটু বলো আমায়। হ্যালো, বলো। আচ্ছা, এই ফোর্সের ডিরেকশন এদিকে, আচ্ছা করসপন্ডিং এর একটা ডিএম মাস এইদিকে থাকবে, আর এইদিকে একটা ফোর্স থাকবে কি থাকবে না? ধরো এইদিকে একটা ফোর্স থাকলো, এইদিকে একটা ফোর্স থাকলো, বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো, এই দুটো এইটার একটা এদিকে থাকবে, এইটার একটা এদিকে থাকবে, এইটার একটা এদিকে থাকবে, এইটার একটা এদিকে থাকবে, তাহলে এই দুটো ক্যান্সেল আউট করে যাবে, শুধু এইটা থাকবে। কি বোঝা যাচ্ছে? ওকে। এইভাবে হবে না, এইভাবে হবে না। গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে কি হবে? এই গ্র্যাভিটেশনাল ফিল্ড এইভাবেই হবে, মানে আমি তা বলিনি যে হবে না, কিন্তু আমি দেখছি কোনটাতে শর্টে হবে। গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে কি হবে? 2gm/r আরেকবার ওখানে বলো, আর এর বলো, বলো, আমি শুনতে পাচ্ছি না, বলো, বলো, মানে কি কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওইটা 2gm/r ছিল। কোথায়? ওই মানে নোটসে টু মানে জি এম বাই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর এরকম আসতো না, নাকি gm/2 আর না, না, সরি। না, জি হতো অ্যাকচুয়ালি, জি ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল জি এম, এইটা হয় ফর্মুলা। তাহলে এখান থেকে আর স্কোয়ার কে L² বাই পাই² বসিয়ে F=mg, বুঝলাম না, কাকে কি বসিয়ে বলো? মানে জি এর ভ্যালু বার করলাম, তারপর F=mg। জি এর ভ্যালু না, এইটা তো আর সারফেসের জন্য, এইখানে আমি কেন জি এর ভ্যালু বার করব? হ্যাঁ, তুমি বলতে পারো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বার করতে পারি। আচ্ছা, আমি একবার থিওরিটা ইয়ে করি, এটা তো একদম প্রথম থেকে করাই যায়, কিন্তু আমি একটু থিওরিটা নিয়ে চলে আসি। দেখো, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউটেড বডি। হ্যাঁ,
আচ্ছা, এইটা ছিল রিং, এইটা ছিল ডিস্ক। হ্যাঁ, দেখো এইটা ছিল আমাদের উম, কি বলে, দেখো এইটা ছিল আর্কের জন্য, আর্কের জন্য। বুঝতে পারছো কিভাবে আর্কের জন্য আমরা এটা কনসিডার করেছিলাম? তাহলে দেখো, আমরা যদি এইটাই, এই ফর্মুলাটাই, এই ফর্মুলাটাই আমি এখানে নিয়ে চলে যাই, দেখো এখানে নিয়ে চলে যাই, সেটা হবে, দেখো এরকম যদি একটা আর্ক থাকে, দেখো এখানে কিন্তু আমাদের আর এই ক্যালকুলেশন করে করার মতো সময় থাকবে না। আমি বুঝতে পারছি, এটা মানে এই ইন্টিগ্রেশন করতে গেলে অনেক টাইম বেঁধে মানে ইয়ে হয়ে যাবে। অ্যাকচুয়ালি এইখানে আমি যেভাবে করেছি, এইখানে দেখো ওই থিটা, ডি থিটা, ডিএম এইসব নিয়ে, রাইট, এইসব নিয়ে, তো আমি যদি ডাইরেক্টলি ফর্মুলায় বসিয়ে দিই, এইটা যদি আর্ক হয়, দেখো এইটা যদি আর্ক হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এর মাস যদি এম হয়, তাহলে এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজি হবে, ইজি হবে জিএম বাই আর স্কোয়ার সাইন আলফা বাই 2 বাই আলফা বাই 2। দেখো কিভাবে আসছে, আমি কিন্তু ক্যালকুলেট করালাম না রিয়ার। এই যে এইটা দেখো, ওই যে থিটা ডিএম নিয়ে পুরো কস থিটাটা থাকবে, বুঝতে পারছি। আর এর ডিরেকশনটা কি হবে, এর যে ডিরেকশনটা হবে সেটা অলওয়েজ অ্যাট্রাকটিভ হবে। তাহলে এদের যে অ্যাঙ্গেল বাইসেক্টর, সেই বরাবর, এদের যে অ্যাঙ্গেল বাইসেক্টর সেই বরাবর জিএম আর স্কোয়ার সাইন আলফা বাই 2 আলফা বাই 2। দেখো এইবার আমরা এক এক করে বসাচ্ছি। জি, এই পয়েন্টে আমি যদি তোমার ইয়ে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্যালকুলেট করি, জিএম বাই আর স্কোয়ার তো লিখছি। এই থিটা কিন্তু রেডিয়ানে, বলো তো টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল পাই বাই পাই, তাহলে এটা কত হবে? পাই বাই 2। আর এইটা কত হবে? সাইন পাই বাই 2। তার মানে কি আসছে বলো তো? আসছে 2 GM বাই পাই আর স্কোয়ার। এবার দেখো তো, আমরা যদি এই পয়েন্টে কোনো মাস রাখি, তার উপরে ফোর্স কাজ করবে 2 GM পাই স্মল এম। এইবার আর স্কোয়ারের জায়গায় আমি এখান থেকে বসাবো এল স্কোয়ার বাই পাই স্কোয়ার। তার মানে এল স্কোয়ার বাই পাই স্কোয়ার যদি করি, তার মানে এই পাইটা কেটে গিয়ে এইখানে আর একটা পাই আসবে। দেখো এর ক্যালকুলেশন আমি করালাম না, এর ক্যালকুলেশন করালাম না, ভালো করে দেখো। দেখো এবার দেখো এইটা কোথাও আনসার আছে কিনা। ডি আনসার, ডি আনসার। এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যদি না মনে রাখতে চাও, তাহলে এইটা এইভাবে করতে হবে। এইখান থেকে ডিএম নিয়েছি, এই অ্যাঙ্গেলটা থিটা, সরি এটা ডি থিটা, এইটা থিটা, এর কস কম্পোনেন্টটা নিতে হবে, সরি এই কম্পোনেন্টটা সাইন কম্পোনেন্টটা নিতে হবে, সেইটাকে ইন্টিগ্রেট করতে হবে, কস কম্পোনেন্ট গুলো কেটে যাবে, বিশাল বড় হবে। কিন্তু আমি তোমাদের এখানেও বলেছিলাম যে যে যখন থিওরি করিয়েছিলাম, দেখো এই যে, এই যে ইজি, 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 ভালো করে দেখো ইজি, এইটা মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এইটা মনে রাখতে হবে। আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির সাথে মাস গুণ করলেই আমরা ফোর্স পেয়ে যাব। আমি কি বোঝাতে পেরেছি? প্রবলেমটা অতটাও সোজা নয়, বলছি প্রবলেমটা অতটাও সোজা নয়। এই ফর্মুলাটা যেন মনে থাকে। লাস্ট মোমেন্টে তোমাদের প্রচুর ফর্মুলা আসছে, সেটা আমি বুঝতে পারছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস সব মিলে তোমরা একেবারে নাস্তানাবুদ, বাট এখান থেকে বেরিয়ে আসাটাই ভালো স্টুডেন্টদের লক্ষণ। আচ্ছা, এইটা তো মনে হয় সব থেকে ইজি প্রবলেমের দিকে হতে পারে। ফোর আইডেন্টিক্যাল পার্টিকেল অফ মাস কেপ্ট এট দ্য ফোর কর্নার অফ এ স্ফিয়ার, রাখো স্কোয়ার রাখো, দেখো এই, 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 দেখো four identical particle of mass m, four identical particle of mass m are kept at the four corners of a square। बढ़िया, बहुत ही बढ़िया। If the gravitational force exerted on one of the masses by the other is this, the length of the side of the square। আচ্ছা দেখো,
এইটাকে যদি আমরা কনসেন্ট্রেট করি, এ একে এই দিকে টানছে, এ একে এই দিকে টানছে, এ একে এই দিকে টানছে। দেখো এবার এইটা এ, তাহলে এইটা হবে √2a, তাই তো? এবার দেখো এদের দুজনের মধ্যে ফোর্স হচ্ছে Gm²/a², এদের দুজনের মধ্যে ফোর্স। এটাকে যদি আমি F1 বলি, এটা 1, এটা 2, এটা 3। F1 আর F2 সেম, F3 কত হবে? Gm²/√2a²। এ দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা বন্ধুগণ? দেখো এবার, আচ্ছা। এবার এই মানে বেসিক্যালি আমাকে এর উপরে যে এই তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট নিতে হবে, এই তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট নিতে হবে, কি তাই না? তো আমি যদি বলি এফ নেট, দেখো এই দুটো রেজাল্ট্যান্ট 1 আর 2, দেখো আমি এই ভ্যালুটাকে যদি বলি এফ, তাহলে বলো তো এই ভ্যালুটাকে কত বলবো? F/2? নাকি ভুল করলাম? নাকি ভুল করলাম? ঠিকই করেছি। এবার দেখো এই দুটোর রেজাল্ট্যান্ট √2f, আর এইটা F/2। তার মানে আমি যদি Gm²a² √2/1/√2 করি, ওয়ান বাই টু হবে না? আমি না শুনতে পাচ্ছি না তোমাদের কথা। স্যার 1/2 হবে না? ও আই এম সরি, 1/2 এইটা করেছি। ওকে, তার মানে দেখো এইটা তো আমার এইটা আসছে না, Gm², 2√2 + 1/2 এবার এটার সাথে মেলাও, এটার সাথে মেলাও। তার মানে দেখো 32l² = 2a²। দেখো তাহলে এইটা এইটা কাটছে, তার মানে a = 4l না? a = 4l না? ये है लॉटरी वाला प्रॉब्लम, ये है लॉटरी वाला प्रॉब्लम। আচ্ছা, গতবারে কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু দেখো 23-এ ভরে ভরে এই টপিক থেকে কোয়েশ্চেন দিয়েছে। গতবারে কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু দেখো ভরে ভরে 23-এ এই টপিক থেকে কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে টু আইডেন্টিক্যাল পার্টিকলস ইচ অফ মাস m go around a circle of radius a। দেখো two identical particles each of mass m go around a circle of radius a। Two identical particles each of mass m go around a circle of radius a under the action of their mutual attraction। ওকে, মানে এরকম গোল গোল ঘুরছে, দেখো এরকম গোল গোল ঘুরছে। দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ ইচ অফ দ্য পার্টিকেল উইল বি, ওকে। বলো তো এখানে অ্যাঙ্গুলার স্পিড মানে এ ধরো এইদিকে ঘুরলে একেও এইদিকে ঘুরতে হবে, তাই তো? ডাবল স্টার সিস্টেম টাইপের, ডাবল স্টার সিস্টেম টাইপের। তোমরা বলতে পারবে, তোমরা বলতে পারবে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত? ধরো এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম, সরি, Gm²/2a²। তার মানে একে এই ডিরেকশনে এই ফোর্সে কাজ করছে, আর এই দিকে তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স হবে। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সে যেটা ভালো হবে m⍵², আর হচ্ছে রেডিয়াস, তার মানে এখান থেকে এইটুকু আর এ। এইটা হচ্ছে গল্প। দেখো এইটা হচ্ছে গল্প। তো আমি যদি এখান থেকে একটা এম, এখান থেকে একটা এম কাটি, তাহলে ওমেগার ভ্যালু √Gm/4a³। দেখো তো হচ্ছে কিনা, Gm/4a³। দেখো
দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। হ্যালো হ্যালো হ্যালো, দেখো। আচ্ছা, এবার 19, 19। কি করে করা যায় 19-এরটা? বলেছে থ্রি আইডেন্টিক্যাল পার্টিকেল এবিসি অফ মাস, দেখো এবিসি অফ মাস 100 কেজি, ইচ আর প্লেসড ইন এ স্ট্রেট লাইন। ওকে, three particle ABC, each of mass are placed in a straight line with AB 13 meter, BC 13 meter. The gravitational force on a fourth particle P of the same mass is F when placed at a distance 13 meter from the particle B on the perpendicular bisector of AC, মানে এইরকম, মানে 13, the value of F will be approximately. ওকে, এটা তো খুবই ইজি। আরে বাবা, এ কে এই দিকে টানছে, এ কে এই দিকে টানছে, আর এ কে এই দিকে টানছে। দেখো, দেখো, এবার এইটা 13 মিটার, এইটা 13 মিটার, এইটাও তো 13 মিটারই। দেখো থ্রি আইডেন্টিক্যাল পার্টিকেল এবিসি আর প্লেসড ইন এ স্ট্রেট লাইন উইথ এ বি বি সি, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এ ফোর্থ পার্টিকেল পি পি। দেখো fourth particle P of the same mass is F when placed at a distance 13 meter. ওকে ওকে ওকে। আচ্ছা, দেখো এইটা যদি এফ হয়, এইটা F1, এইটা সেম F1। এবার এর দুটো কম্পোনেন্ট, একটা এই তো একটা এই, সিমিলারলি এর দুটো কম্পোনেন্ট, একটা এই তো একটা এই কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট করে যাচ্ছে, শুধু এই দুটো কম্পোনেন্ট থাকছে, শুধু এই দুটো কম্পোনেন্ট থাকছে। এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে এই ডিরেকশনে হবে 2f1 cos থিটা প্লাস এফ, এই সরি F1, এটা F2 বলছি, এটা F2, এইটা মিলে হচ্ছে এফ টু F1। F1 মানে হচ্ছে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স, এইটা 13, এইটা 13, এইটা হবে 2 রুট না, √2, 13 √3, 13 √3। দেখো, দেখো তো বোঝা যাচ্ছে কিনা, দেখো 13 √3, তাহলে এইখানে আমি লিখছি 200 স্কোয়ার, না, জি 100 স্কোয়ার বাই জি বাই আর স্কোয়ার, 13 √2 হোল স্কোয়ার। এইটা হলো 2, এইটা হলো F1। এবার কস থিটা, কস থিটা মানে হচ্ছে cos 45, মানে 1/√2 প্লাস F1 মানে হচ্ছে জি 100 স্কোয়ার বাই 13 স্কোয়ার। আমার তো মনে হয় ঠিকই লিখেছি, অ্যাবসলিউটলি ফাইন লিখেছি। এবার আমি কমন নিচ্ছি, জি 100 স্কোয়ার বাই 13 স্কোয়ার, এইটা আসছে 1 প্লাস এইখান থেকে জি চলে গেল, 100 স্কোয়ার চলে গেল, 13 স্কোয়ার চলে গেল, 2 নিচে √2 হোল স্কোয়ার ইন্টু 1/√2। তার মানে দেখো এইটা 2 2 কাটলো 1, তার মানে এটা আসছে জি 100 স্কোয়ার 13 স্কোয়ার 1 প্লাস 1/√2। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, হ্যালো। তো এইবার আমাকে এইটার ইয়েটা বার করতে হবে, জি 100 × 100 × 13 × 13 ইন্টু 1.41, আর এটা করলে হয় 2.41। ওহো, এটা 13 হবে।
এই দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। দেখো তো এটা ঠিক লিখেছি কিনা। আচ্ছা, এবার দেখো, আহ, এবার এটা ক্যালকুলেট করতে হবে, দাঁড়াও। আচ্ছা, একটা জিনিস দেখো, এইখানে অপশনগুলো কিন্তু খুব ভ্যারিড অপশন দিয়েছে। দেখো যে অপশনগুলো দিয়েছে সেগুলো খুব ভ্যারিড অপশন, মানে তুমি এখান থেকে অনেক সহজেই বলতে পারবে। আচ্ছা, 13 13 কত হয় জানো? 160, বলো। 169 হয়। আচ্ছা দেখো, এইটা অলমোস্ট 1.5 এর কাছাকাছি, আর এইটা 170-র কাছাকাছি, আর এইটা 2.5 এর কাছাকাছি। তাহলে দেখো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এইটা 3, এইটা 5। এবার 3 7 51, দেখো 3 × 17, 3 7 51, আর এইটা 5, মানে এইটা আসছে, এইটা এটা গুণ করলে 151 এর কাছাকাছি আসছে। এইটা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এইটা অলমোস্ট 100 এর কাছাকাছি আসছে। তার মানে এইখানে আসছে 100 নিচে, আর ওপরে আসছে 100, 100 100 কাটছে। তার মানে এইটা আসছে 100 জি। দেখো, এইটা আসছে 100 জি। এই বুঝতে পারছো? দেখো তো। দেখো তো বুঝতে পারছো কিনা। দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যালো, বোঝা যাচ্ছে? 20। ফর্মুলা ঝালিয়ে নাও, কনসেপ্ট ফর্মুলা ঝালিয়ে নাও, 11 আমাদের আর কোনো সময় পাবো না। আচ্ছা, ওকে। আচ্ছা, আই থিঙ্ক দিস ইজ আ গুড প্রবলেম। আমার মনে হচ্ছে প্রবলেমটা ভালো প্রবলেম। চলো দেখো, বলেছে 4 particles each of mass m move along a circle of radius r. 4 particles each of mass m move along a circle. দেখো, 4 particles each of mass ক্যাপিটাল এম। আচ্ছা, তাদের ওরিয়েন্টেশনও দিয়ে দিয়েছে। এবার বলেছে মুভ অ্যালং এ সার্কেল অফ রেডিয়াস আর under the action of their mutual gravitational attraction shown in the figure. The speed. ওকে দেখো, যে কোনো একটা পার্টিকেলকে তুমি কনসেন্ট্রেট করো, যে কোনো, তুমি এইটাকেই কনসেন্ট্রেট করো। এ একে এই দিকে টানছে, এ একে এই দিকে টানছে, আর এ একে এই দিকে টানছে। তাহলে এই তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স হবে এইটা। সেইটা এইদিকে এম, সরি, ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই আর, এইটা দিয়ে ব্যালেন্স হবে। তার মানে এই নেট ফোর্স যদি আমি বার করতে যাই, তাহলে দেখো এইগুলো যদি 90 90 করে হয়, তার মানে এইটাকে যদি আমি একটা জয়েন করি, তাহলে এইটা হয় রম্বস। কেন? একমাত্র রম্বসের ডায়াগোনাল গুলো 90 ডিগ্রিতে কাট করে। কি বললাম? রম্বসের ডায়াগোনাল গুলো 90 ডিগ্রিতে কাট করে। ঠিক। এবার এই যে রম্বসের ডায়াগোনাল গুলো 90 ডিগ্রিতে কাট করে, সেখান থেকে এইটা আর এইটা প্যারালাল, এইটা আর এইটা, তাহলে এটা একটা স্কোয়ার, রাইট? এইটা একটা স্কোয়ার। এবার এক একটা 2 আর, এই যে এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু 2 আর।
তাহলে এইটা যদি 2r হয় তাহলে ভেবে দেখো এই লেন্থটা কত হবে? এই লেন্থটা এ, এই লেন্থটা এ, তার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 2r হোল স্কোয়ার। কি বাবা, টপ্পলটা পড়ো, ঠান্ডা লাগবে। ওকে, তাহলে বলো তো এইখান থেকে বেসিক্যালি 2a স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার, এইটা এইটা কাটলে আমার এর ভ্যালু আসছে এইটা এ, এইটা এ, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 2r হোল স্কোয়ার। ঠিক, তাহলে বলো তো এর ভ্যালু কত আসছে? √2r আসছে। দেখো তো এর ভ্যালু √2r আসছে, আসছে। এবার এই ফোর্সটা যদি এফ হয়, এই ফোর্সটা যদি এফ হয়, আর এই ফোর্সটা যদি F1 হয়, এইটা আর এইটার রেজাল্ট্যান্ট হবে √2f প্লাস F1। √2 এফ এর ভ্যালু হবে জি ক্যাপিটাল এম স্কোয়ার বাই এ স্কোয়ার √2r হোল স্কোয়ার প্লাস F1 জি ক্যাপিটাল আর এম স্কোয়ার বাই 2r হোল স্কোয়ার। দেখো তো দেখো তো বুঝতে পারছো কিনা? এইবার এইটাই হবে এম ভি স্কোয়ার বাই আর। আমি এখান থেকে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার কমন নিচ্ছি। আচ্ছা এইটা না, এই হবে। এবার দেখো তো √2 বাই 2 প্লাস 1/4, এই দেখো তো এরকম কিছু আসছে কিনা? একদম। এইটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে একটা আর কাটলো, এখান থেকে একটা এম কাটলো, তো বেসিক্যালি আমার ভি ভি আসছে √GM বাই আর। এইটা এইটা কাটলে √2, তার মানে এইটা যদি হয় 4√2, 4√2 এটা হবে 4 + √2। এরকম কিছু আনসার আছে? আচ্ছা দাঁড়াও তো, একটা জিনিস দেখো, জিএম বাই আর, সবগুলো তো জিএম বাই আর আছে। আচ্ছা দেখো, দেখো এইটা তো হবে না, দেখেই বোঝা যাচ্ছে। এইখানে একটা মাইনাস আছে, সেটাও হবে না। এইখানে নিচে আছে, কিন্তু আমার এই √2 পোর্শনটা তো ওপরে রয়েছে। দেখো, আমি আর এখানে ক্যালকুলেশন না করেই না, আমি এইটাতে টিক দিয়ে দেবো। এবার আমি ক্যালকুলেশন করলে, সরি, কাট, এইটাতে টিক দিয়ে দেবো। দেখো এবার আমি ক্যালকুলেশন করলেও এই চারটা যদি বেরিয়ে আসে হাফ √GM/r। এবার এটা কি ফর্মে আছে? ওকে, হয়ে গেছে। এইটা করলে 1, আর এইটা বেসিক্যালি 4/√2। 4 কে লিখতে পারি 2 × 2/√2। কি বুঝতে পারছো? তার মানে এটা ইন্টু এটা, এটা এটা 2√2। দেখো 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 গল্পটা দেখো, দুর্দান্ত। 20 ডান, দুবার এসছে, দুবার একই প্রবলেম। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, find the gravitational force of attraction between the ring and sphere as shown in the diagram. Find the gravitational force of attraction between the ring and the sphere. ও স্ফিয়ার, এইটা স্ফিয়ার আর এইটা রিং। কেউ বলতে পারবে কি করে করা যায়?
हेलो 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 हेलो। gmx by x square plus r square to the power 3/2 রাইট, এবার দেখো দেখো, এইটাকে এইভাবে করতে হবে। দেখো এই রিং এর জন্য এক্স ডিস্টেন্স দূরে এর রেডিয়াস যদি আর হয়, রিং এর জন্য এক্স ডিস্টেন্স দূরে এইখানে কোন পয়েন্টে এই ডিরেকশনে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু হয় ই জি, হয় জি এর মাস ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। আর এখানে একটা এক্সও হয়। আমি একবার দেখিয়ে দিচ্ছি ফর্মুলাটা। ये वाला फॉर्मूला याद तो रखना पड़ेगा ही, बहुत बार बता चुका हूं मैंने। देखो देखो, ये है ये है वो वाला फॉर्मूला, ये है ये है वो वाला फॉर्मूला। देखो देखो देखो, রাইট রাইট। এবার এই ফর্মুলা অনুযায়ী তো আমি যদি এবার এক্স এর ভ্যালু বসিয়ে দিই, এক্স এর ভ্যালু হচ্ছে এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে √r। কিন্তু এইখানে যদি একটা ক্যাপিটাল মাস থাকে তাহলে আমার ফোর্সের ভ্যালু হবে ক্যাপিটাল মাস ইন্টু এইটা। ওহো, একটা জিনিস ভুল করেছি। এই রিং এর মাস স্মল এম, তার মানে এইখানেও হবে আমাদের স্মল এম। দেখো এই রিং এর মাস স্মল এম, তার মানে এইখানেও হবে স্মল এম। আচ্ছা, দেখো এইটা করার পর আমাদের যে ল্যাচটা গজালো, তুমি বলবে দাদা এইটা তো একটা স্ফিয়ার আছে, সলিড বা হলো কিচ্ছু বলে দেয়নি। ডাজন্ট ম্যাটার, কেন বলো তো? আমরা পুরো সলিড বা হলো স্ফিয়ারকে পুরো মাসটা এর সেন্টারে কনসেন্ট্রেটেড করে আছে, দেখো এর সেন্টারে কনসেন্ট্রেটেড করে আছে, সেটা ধরে নিতে পারি। আই রিপিট, পুরো সলিডের মাসটা এর সেন্টারে কনসেন্ট্রেটেড করে আছে, এইটা আমরা কিন্তু ধরে নিতে পারি। ইয়েস, শিওরলি পারি। তার মানে এইখানে যদি কনসেন্ট্রেটেড ধরে নিই ক্যাপিটাল এম, তার মানে এইটা হবে ফোর্সের ভ্যালু। এবার এই এক্স এর জায়গায় আমাকে বসাতে হবে √8r, আর এইটাই যদি বসাই তাহলে 8r। 8r বসালে মানে টোটাল হচ্ছে, সরি 8r², তার মানে এইটা হচ্ছে 9r²। 9r² যদি আমি ইয়ে করে দিই 3 3 থেকে 27, নিচে 27 আসছে আর ওপরে √8 আসছে। দেখো এই জিনিসটা একমাত্র এইটা ছাড়া কোথাও নেই। আমি চোখটা বন্ধ করে এইটাতে টিক দিয়ে বেরিয়ে চলে যাব। আচ্ছা, তোমরা তোমাদের অনেকেরই মনে হতে পারে এই প্রবলেমটা দাদা স্ফিয়ারকে কেন কনসেন্ট্রেটেড ধরে, দেখো স্ফিয়ারকে মানে স্ফিয়ারকে ও সেন্টারে কনসেন্ট্রেটেড ধরে আমরা কাজকর্মগুলো করেছি, তাই তো? তাই তো? দেখো তোমরা বলো তো, এই রিংকে আমি কি এর সেন্টারে কনসেন্ট্রেটেড ধরে নিতে পারি? রিংকে, এই কনসেপ্ট কি আমি তোমাদের শিখিয়েছি? এই রিং এর পুরো মাসটা গ্র্যাভিটেশনের জন্য এই সেন্টারে কনসেন্ট্রেটেড হবে, এটা কি পসিবল? ভেবে বলো তো, বলো ভেবে বলো তো। দেখো 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 দেখো, পসিবল তো বটেই, আমি ওই পুরো মাসটাকে ওর সেন্টারে কনসেন্ট্রেট ধরে নিতেই পারি, কিন্তু তাতে না আমাদের খুব একটা হেল্প হবে না। কেন? তখন আমাকে ভেবে দেখো, এই স্ফিয়ারের জন্য এই প্রতিটা পয়েন্টের জন্য এর ডিস্টেন্সটা ক্যালকুলেট করে তখন আমাকে এই টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্সটা বার করতে হবে। কিন্তু আমি যদি উল্টোটা করি তাহলে সেটা আমাদের বেটার রেজাল্ট দিচ্ছে, মানে বেটার ওয়েতে রেজাল্টটা দিচ্ছে। কি? এর পুরো মাসটা এখানে কনসেন্ট্রেটেড ধরে এর জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করেছি। দেখো এর জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করেছি। ওকে, চলো। আচ্ছা 22,
দেখো, a straight rod of length L extends from x equal to a to x equal to L plus a। ভালো করে দেখো, a straight rod of length L extends from x equal to a to x equal to, এটার মানেটা আমি না ভালো বুঝতে পারলাম না। মানে a straight rod of length extends from, আচ্ছা আমার মনে হয় এইরকম বোঝাতে চেয়েছে, এইটা x ইকুয়াল টু a, এই প্রতীকী হ্যাঁ স্যার। পূর্বিতা, হ্যাঁ স্যার। তোমাদের জেই মেনের ডেট এসে গেছে? হ্যাঁ স্যার। গুড, কবে প্রতীকী? 22। আচ্ছা, ও বাবা, ভেরি গুড। ফার্স্ট ডেতে ওপেন করতে নামবে, ফার্স্ট ডেতে ওপেন করতে নামবে। আচ্ছা শোনো, এই প্রবলেমটা ভালো করে দেখো। A straight rod L extends from x equal to a to x, the gravitational force it exerts on a point of mass m at x equal to 0, হ্যাঁ এইখানে একটা মাস আছে m, if the mass per unit length of the rod is a plus bx, mass per unit length মানে lambda a plus bx square, the gravitational force exert on a, okay, get it. আচ্ছা, তোমাদের কারোর কি মাথায় আসছে এই প্রবলেমটা কি করে প্রসিড করব? তোমাদের মাথায় কি কারোর আসছে যে এই প্রবলেমটা কি করে প্রসিড করব? x ডিস্টেন্সে গিয়ে dx এলিমেন্ট নিয়ে তারপর dm ইকুয়াল টু ল্যামডা dx করে। এর থেকে ভালো আনসার আর হতে পারে না। ক্যালকুলাস ছাড়া এই প্রবলেমটা করা যাবে না ভাই, ক্যালকুলাস ছাড়া এই প্রবলেমটা করা যাবে না। হ্যালো, আমি বলতে চাইছি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে তুমি একটা ডিএক্স এর এলিমেন্ট নাও, এই ডিএক্স এর এলিমেন্টটার মাস হচ্ছে ডিএম, তাহলে বলো তো ডিএম ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। তাহলে এই এম আর এই ডিএম এর মধ্যে এই ডাইরেকশনে, ও না, এই রডটা তো কত ফোর্স দিচ্ছে, এই ডিরেকশনে এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে জি এম ডিএম বাই এক্স স্কোয়ার, এইটা হবে ডিএফ। সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যালো 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 হ্যালো, সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে, ঠিক? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আচ্ছা বলো তো, এবার এই ডিএম মানেই হচ্ছে, তার মানে জি এম ডিএম এর জায়গায় লিখবো ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে এ প্লাস বি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার, ঠিক লিখেছি? এইটা যদি এফ এর কথা বলি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, বলো তো লিমিট কোথা থেকে কোথায় হবে? হ্যালো হ্যালো হ্যালো, লিমিট কোথা? এ থেকে এ প্লাস এল। আচ্ছা, এরপরে তো আমাকে পিওর ক্যালকুলাসের ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা ইন্টিগ্রেশনে মাস্টার, কারণ তোমরা ম্যাথসেও ইন্টিগ্রেশন করছো। কিন্তু আমি চাইবো যে ইন্টিগ্রেশনটা করব না, ইন্টিগ্রেশনটা করব না পুরোটা। আচ্ছা বলো তো, এইখানে প্লাস সাইন আছে, তার মানে বলো তো এই জিটাকে বাইরে, জিএমটাকে বাইরে বার করে আনলে কি আসছে? এ বাই এক্স স্কোয়ার প্লাস বি, এইটা আসছে না? দেখো 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 দেখো, ঠিক কিনা? এবার বলো তো, আমি যদি এইটুকুকে ইন্টিগ্রেট করি তাহলে হবে বি এক্স এ থেকে এ প্লাস এল, তাই না? তাই না? তাহলে বলো তো এক্সটা, এক্স এর ভ্যালু কত হবে? এল হবে, আর একটা প্লাস হবে। তার মানে কি তোমরা বুঝতে পারছো এইখানে মাইনাস আছে? দেখো এইখানে মাইনাস আছে রিয়ার, আর এইখানেও মাইনাস আছে, এই দুটো ঘ্যাচাং করে কেটে যাবে, এই দুটো হবেই না রিয়ার, এই দুটো হবেই না। তোমাদের বোধহয় বুঝতে অসুবিধা হলো, তোমাদের বোধহয় বুঝতে অসুবিধা হলো, নাকি বুঝতে পারলে? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, বলতে পারবে এই দুটোর মধ্যে উইদাউট ক্যালকুলেশন করেই আমি বলে দিতে পারবো কোনটা হবে? দেখো বলো তো, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, সেইটা তো আমার ডাইরেকশনটা এই ডিরেকশনে, তার মানে পজিটিভ হবে। তার মানে এইখানে যে কোয়ান্টিটিটা রয়েছে এইটা পজিটিভ, এই 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 কোয়ান্টিটিটা। এবার বলো তো এ আর এ এল, এ প্লাস এল এর মধ্যে কে বড়? এ আর এ প্লাস এল এর মধ্যে কে বড় বলতে পারবে? এ প্লাস এ, এ আর এ প্লাস এল এর মধ্যে কে বড়?
হ্যালো, বলতে পারবে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, তোমরা আমাকে বলো। আরে ভাই, এ আর এ প্লাস এল এর মধ্যে কে বড়? হ্যালো, এইটা বড় না? তার মানে বলো তো 1/a আর 1/a প্লাস এল এর মধ্যে কে বড়? এইটা বড় ওয়ান না? বাই এ। তার মানে বলো তো এই কোনটা পজিটিভ কোয়ান্টিটি হবে? এইটা থেকে এইটা মাইনাস করলে না এইটা থেকে এইটা মাইনাস করলে? বলো দেখি, বলো কোনটা ওয়ান পজিটিভ? বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এল। রাইট, তাহলে বলো সি আর ডি এর মধ্যে কোনটা হবে? সি আর ডি এর মধ্যে কোনটা হবে? ভাই ডি হবে। ডি। এত ক্যালকুলেশন না করেই করা যায়। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো, লিমিট বসিয়ে দেখো, এটাই আসবে। এইটাই হচ্ছে এক্সপেরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ টু ইউজ। আমি তো এটা তো বলে দিয়েছি, এবার এটা তুমি করো। এটা করতে তোমার আরো 2 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু আমরা যদি এইখান থেকে এই কনসেপ্টটা দেখি যে কোনটাকে এলিমিনেট করব, তাহলেও কিন্তু প্রবলেমটা অনেক তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো। দেখো, বলেছে take the mean distance of moon and sun from earth to be this and this respectively. Their masses are this and this respectively. The radius of earth is 6400 kilometer. Let delta F1 be the difference in the force exerted by the moon at the nearest and farthest point on the earth, and delta F2 be the difference in the force exerted by the sun at the nearest and farthest points on earth, then the number close to this. রিং রিং রিং, মনে তো হইতাছে প্রবলেমটা ওয়াট লাগিবে। মনে তো হইতাছে প্রবলেমটা ওয়াট লাগিবে। আচ্ছা, ডায়াগ্রামটা ড্র করে করার চেষ্টা করা যাক। ডায়াগ্রামটা ড্র করিয়া প্রবলেমটা চেষ্টা করা যাক। দেখো, ডায়াগ্রামটা ড্র করে আমরা প্রবলেমটা চেষ্টা করব। কি চেষ্টা করব? সেটা হচ্ছে টেক দ্য মিন ডিস্টেন্স অফ মুন অ্যান্ড দ্য সান ফ্রম আর্থ। আচ্ছা, এইটা আর্থ, এইটা মুন, আর না এইটা মুন ধরো, এইটা আর্থ, এইটা মুন, আমি একটু বড় করে ড্র করেছি। আর এইটা ধরো সান। এবার আচ্ছা, এটা সান, জল জল করছে সান। আচ্ছা, এইটা রেডিয়াস আর। দেখো, টেক দ্য মিন ডিস্টেন্স অফ মুন অ্যান্ড সান ফ্রম আর্থ। এইটা D1, এইটা D2। এই প্রবলেমটা মনে হচ্ছে তো খুব ভোগাবে। হ্যালো, তোমাদের কি মনে হচ্ছে যে এই প্রবলেমটা আমাদের অত্যন্ত ভোগাবে? কিন্তু এই প্রবলেমটা তো বিশাল বড় মনে হচ্ছে। দেখো, এই প্রবলেমটা তো বিশাল বড় মনে হচ্ছে। তো এই তোমরা বলো তো, এই প্রবলেমটা কোনো শর্টকাট ওয়ে আছে কিনা? এই প্রবলেমটার কোনো শর্টকাট ওয়ে আছে কিনা? দেখো, আমি একটা জিনিস একটু কনসিডার করছি। আহ, এই ডিস্টেন্স গুলো অনেক বড়। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, ধরো এইটা মুন, এইটা আর্থ, তার মানে এদের দুজনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন জি। মুন, দাঁড়াও, এটা M1, এটা M2, M0, এটা M2, M0 M1 বাই D² D1²। দেখো দেখো দেখো, এবার আমাকে কি বার করতে বলেছে বলো তো?
এই পয়েন্টে আর এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে হ্যাঁ ঠিকই, এই পয়েন্টে যদি হয় তাহলে কি হয় বলতো, এফ ওয়ানটা জি এম নট এম ওয়ান বাই ডি ওয়ান মাইনাস আর হোল স্কোয়ার। আর বলতো এই পয়েন্টে কত হবে, এফ টু জি এম নট, এই দেখো তো এটা বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, যদি বুঝতে পারি না তাহলে আমি একটা জিনিস ইউজ করব। দেখো এইখানে ডেল্টা এফ ওয়ান বাই ডেল্টা এফ টু, এই নাম্বারটা ক্লোজেস্ট ভ্যালু চেয়েছে। তার মানে এরা এখানেই বলে দিচ্ছে যে, দেখো এখানেই বলে দিচ্ছে যে তোমরা অ্যাপ্রক্সিমেট করতে পারো। এবার প্রবলেম অনুযায়ী ডেল্টা এফ ওয়ান এইটা হচ্ছে এফ ওয়ান মাইনাস এফ টু, দেখো প্রবলেম অনুযায়ী, তাই না? তাহলে তুমি এইখান থেকে এইটা দেখো এইখান থেকে এইটা কি করতে পারবে বলো, মাইনাস করে তো ক্যালকুলেট করতেই পারবে। কিন্তু তুমি এখানে ডেটাগুলো দেখলে 10⁶ আছে। ডেটাগুলো দেখে তুমি বুঝতে পারছো এই যে ফোর্সটা, এর নিচে যদি এই 10⁶ থাকে তাকে যদি স্কোয়ার করা হয়, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং, সেই ফোর্সটা অনেক কম হবে। যদি ফোর্সটা কম হয় তাহলে তার চেঞ্জটাও অনেক কম হবে। দেখো যদি ফোর্সটা কম হয় তাহলে তার চেঞ্জটাও অনেক কম হবে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো বলো? আচ্ছা, যদি তোমরা এইটা বুঝতে পারো তাহলে দেখো আমি একটা সাংঘাতিক কনসেপ্ট ইউজ করব। আমাকে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ফোর্সের ডিফারেন্সটা বার করতে দিয়েছে। তো আমি এদের একটা মিন ধরে নিয়েছি D1। তাহলে বলো তো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আই রিপিট, এইটাকে যদি একটা ডিফারেন্সিয়েট করি সেইটা লিখতে পারি ডিএফ, আর এইদিকে ডিটি রেসপেক্টে ডির রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে মাইনাস জি এম নট এম ওয়ান বাই D1 কিউব, এই দেখো D1 কিউব ইন্টু, মানে মাইনাস তো থাকবেই, টু D1 থাকবে কিনা দেখো তো। এই তোমরা বুঝতে পারলে, মানে আমি বলতে চাইছি ধরো এফ রয়েছে সাম কনস্ট্যান্ট বাই আর স্কোয়ার, তাহলে ডিএফ করলে কত আসে, মাইনাস সি আর কিউব মাইনাস, সরি প্লাস, মানে এখানে মাইনাস যেহেতু দিয়েছি টু আর, টু ডি আর। এই দেখো তো এটা আসে কিনা চেন রুল দিয়ে, এই আসে, হ্যালো দেখো তো আসছে কিনা, অ্যাবসলিউটলি ফাইন ফাইন। এই দেখো তো, এই তোমরা কোনো কথা বলছো না এত। আচ্ছা, আচ্ছা এইবার এইটা ইউজ করব। এবার দেখো এইটাকে যদি আমি বলি, কারণ এইভাবে করতে গেলে না 3 ঘন্টায় এই প্রবলেমটাও ভুল করে আসবে লোকজন। এইভাবে করতে গেলে প্রতিটা ভ্যালু ভ্যালু বসে আমি 10⁴ কে ডিভাইড করবো, ওয়াট লেগে যাবে, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে ডেল্টা এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস জি এম নট এম, এটা মুনের ক্ষেত্রে D1 কিউব, আর এইটা হচ্ছে 2 ইন্টু ডিস্টেন্স, মানে 2 ইন্টু ডিডি, 2 ইন্টু ডেল্টা D1। বলো তো ডেল্টা D1 মানে কি, ডেল্টা D1 মানে কি বলতে পারবে? ডেল্টা D1 মানে এইটুকু ডিস্টেন্স না, চেঞ্জ ইন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে। তার মানে বলো তো ডেল্টা D1 মানে 2R। দেখো ডেল্টা D1 মানে 2R। হ্যালো 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 হ্যালো। আচ্ছা বলো তো সেম ভাবে ডেল্টা F2 আমি কি লিখতে পারি, মাইনাস জি মাস অফ আর্থ মাস অফ সান টু D2 কিউব ইন্টু 2 ইন্টু ডি, সরি ডেল্টা D2। দেখো নয়ন মেলে জগতের বার, এই বুঝতে পারছো? এবার বলো তো এইখানেও তো এটা D2, মানে বেসিক্যালি এই যে সান থেকে এই পয়েন্টটা, এইখান থেকে এই পয়েন্টটা, আবার এইখান থেকে এই পয়েন্টটা নিতে বলছে। তার মানে এইটাও তো 2R। তাহলে এবার বলো ডেল্টা F1 বাই ডেল্টা F2। এবার দেখো জি এম নট, তার মানে হবে দেখো 2, এটা কেটে যাচ্ছে, এখানে আসছে, দেখো
এখানে 2r কেটে যাচ্ছে, ঠিক? তাহলে জি জি কেটে যাচ্ছে, এম নট কেটে যাচ্ছে, m1/d1 কিউব, তার মানে m1/d1 কিউব ইকুয়াল টু, সরি সরি d2 কিউব বাই m2। এবার m1 মানে মাস অফ মুন, আর তার ডিস্টেন্সের কিউব। মাস অফ মুন কত বলেছে? এই মাস অফ মুন কত বলেছে? 2 ইন্টু না 8 ইন্টু 10^22 ডিভাইডেড বাই 0.4 ইন্টু 10^6 বোধহয় এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, এইটা হোল কিউব ইন্টু 150 ইন্টু 10^6 হোল কিউব ডিভাইডেড বাই m2। m2 কত? m2 2 ইন্টু 10^30। ও মাই গড, 2 ইন্টু 10^30। দেখো বাবা, এইটা তোমাকে ক্যালকুলেট করতেই হবে, কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এইবার আমি যেটা করতে চাইছি, এই তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? আই রিপিট, তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, দেখো 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 প্রবলেমটা। আচ্ছা, প্রবলেমটা যদি বোঝা যায় তাহলে আহ, এইটা ক্যালকুলেট করতে হবে। এইটা ক্যালকুলেট করা কিন্তু খুব টাফ হবে না। 2 4 4/10^8, এই যে এইটা আর এইটা। এবার দেখো, এইটা 150/0.4 হোল কিউব, আর 10^6 কেটে চলে গেছে। আচ্ছা, এইবার দেখো 4 10^8 150 150 150 বাই 0.4। আচ্ছা, 0.4 মানে হচ্ছে 4 × 4 × 4, আর ওপরে আসবে 10^3। এই আসছে, দেখো। হ্যাঁ এবার দেখো, এইখানে 3টে আছে, এখানে 1 2 3টে আছে, তার মানে এটা কেটে দিলে কত আসছে? 6 2, মানে আর এখান থেকে 4 4 কাটলাম, 15 × 15 × 15 বাই 4 × 100। দেখো তো বুঝতে পারছো কিনা? এবার বলো। স্যার একটা 4 থাকবে না? 4 4। এবার আমি সত্যি কথা বলতে একটু অ্যাপ্রক্সিমেট করছি, 4কে এটা কাটলে 4 হয়, তাহলে এইটা এটা কাটলে 4 হয়, হয় কি না বলো? মানে একটু কম হয়, ঠিক আছে, মানে 4 16, 4 4 16, আর এটা কেটে দিলাম, আমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত বলেছে, ঠিক? এইটা কত? 15 × 15 225, তার মানে কি 2 এর কাছাকাছি আসছে, স্যার 2 হবে। রাইট? ভেবে দেখো। এবার বলো তো, এই যে নিয়ারেস্ট আর ফারদেস্ট পয়েন্ট, এগুলো বসে তুমি যদি ক্যালকুলেট করতে যেতে, ওয়াট লাগতো কি লাগতো না? লাগিত, ওয়াটম লাগিতম। ঠিক। আচ্ছা, 24 কি বলেছে দেখো, ফ্রম এ স্ফিয়ার অফ মাস এম, ওই ইয়ে ক্যাভিটির প্রবলেম। দেখো, ফ্রম এ স্ফিয়ার অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর, এ স্মল a smaller sphere of radius r/2 is carved out such that the cavity made in the original sphere is between its center and the periphery as shown. Find the, for the configuration in the figure where the distance between the center of the original radius sphere, the gravitational force between the two spheres. হুম, আচ্ছা দেখো, দেখো, ফ্রম এ স্ফিয়ার অফ মাস এম অ্যান্ড আর, ধরো এইটা একটা পুরো স্ফিয়ার, ঠিক তো? আর দাঁড়াও, হুম, আচ্ছা দেখো, from a sphere of mass m and radius r, a smaller sphere of radius r/2 is carved out such that the cavity made in the original sphere is between its center and the periphery. দেখো,
from the configuration in the figure where the distance between the centers of the original sphere and the removed sphere is 3r. আচ্ছা, হুম, from the spheres of M and radius r. A smaller sphere of radius r by 2 is carved out such that the cavity made in the original sphere is between its center and periphery. For the configuration in the figure where the distance between the center of the original sphere and the removed sphere is 3r, the gravitational force between the two spheres. এই কি করে করা যায় বলো তো? সেই নেগেটিভ মাস কনসেপ্টে করব কি? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম আমরা যদি মানে ফিল্ড মানে ই নেটটা বার করে নিই, মানে দুটো স্ফিয়ারের আলাদা আলাদা করে, মানে মানে টোটালটা এম দেওয়া আছে, তাহলে ছোট স্ফিয়ারটা m/8 হবে। ঠিক ঠিক ঠিক। দেখো, এবার আমি ওটার ওই হোল স্ফিয়ারটা মানে বড় স্ফিয়ারটার একটা মানে ই বার করবো, আর ছোট স্ফিয়ারটার একটা ই বার করবো। সেটা যদি মাইনাস করে দিই তাহলে আমার ই নেটটা চলে আসে, তখন আমি F=m লাগিয়ে দিতে পারবো না? না, ও একদম একদম, তাহলে এই অপশন এ চলে আসছে। তুমি বুঝতে পেরেছি, মানে তুমি বলতে চাইছো মানে একটার জন্য এইটার জন্য এই পয়েন্টে ই হ্যাঁ মানে একটার জন্য 1, 3r এটা নিচ্ছে, অরিজিনালটার জন্য। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ওই ক্যাভিটি থাকে, এবার ক্যাভিটি থেকে ক্যাভিটিটার জন্য আবার এই পয়েন্টে E2, হ্যাঁ ওটা 5r/2 হবে। এবার E1 এই দিকে হবে, E1। আর E2 যেহেতু আমি ক্যাভিটি করেছি এখান থেকে বার করে নিয়েছি, তার মানে E2টা এই পয়েন্টে এই দিকে হবে। হ্যাঁ হ্যাঁ তার মানে আমার ই নেট হবে E1 মাইনাস E2। এবার দেখো, আমি যদি পুরো বড় সার্কেলটা করি MR, এইখান থেকে 3r ডিস্টেন্স দূরে এইখানে ই কত, m/gm/3r² কি ঠিক বলেছি? দেখো, আর এইখান থেকে এইটুকুর এখন রেডিয়াস কত বলো তো? 5r/2 হয়ে যাবে। 5r/2, দুর্দান্ত। তার মানে এইটা হবে মাইনাস gm/8/5r/2²। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, এতটা বুঝেছি। এইবার সত্যি কথা বলতে, তাহলে তুমি এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই ক্যাভিটি মানে এই পুরো জিনিসটার জন্য এই পয়েন্টে ফিল্ড পেয়ে গেছো, গ্র্যাভিটেশনাল ফিল্ড। তার মানে এইটার সাথে যদি আমি এই ই নেটের সাথে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, বলো তো কত মাল্টিপ্লাই করবো? m/8। m/8, কারণ এখানে তো m/8। দেখো, এখানে তো m/8, বুঝতে পারছো? দেখো m/8, তার মানে এর থেকে যদি আমি m/8 মাল্টিপ্লাই করে দিই, এটাই তো আমার ফোর্স হবে। দেখো, এটাই তো আমার ফোর্স হবে। কি বুঝতে পেরেছো? এটাই আমার ফোর্স হবে। তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো ফোর্স কত আসছে। বলো ফোর্স কত আসছে। এই এবার এখান থেকে ক্যালকুলেট করলে কত আসছে বলো ফোর্স? 41 gm²/3600 আসে। এটা আসছে। এটা পরেরটা দেখো, হ্যাঁ স্যার, আমারও। চলো পরেরটা দেখো। Two particles of equal mass m go around a circle of radius r under the action of their mutual gravitational attraction. The speed of each particle with respect to their center of mass, এটা তো আমি অনেকবার করিয়েছি। দেখো, টু পার্টিকেল অফ ইকুয়াল মাস m m, এইটা তাহলে সেন্টার
ঠিক। এবার যে কোনো একটা পার্টিকেলের দিকে যদি আমি কনসেন্ট্রেট করি, ও যদি এইভাবে ঘোরে, তার মানে এই দিকে এম ওমেগা স্কোয়ার এই ডিস্টেন্সটা আর আর এই দিকে ডিস্টেন্সটা জি এম এম বাই 2r হোল স্কোয়ার। স্যার বলো। ওটা এম ভি স্কোয়ার বাই আর হবে। ও সরি সরি, এটা হবে তাহলে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক, বা দরকার নেই, এম ভি স্কোয়ার বাই আরই করে দিই, কারণ এখানে ভেলোসিটি চেয়েছে, আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে। স্যার সেন্টার অফ মাসের রেসপেক্টে ভেলোসিটি তো মানে ওমেগা একই তো ব্যাপার, এদিকে ভিতে যাচ্ছে ধরলাম। এবার এই দুটো ইকুয়াল, দেখো এই স্যার দুটো অপশনেই আসছে। হ্যাঁ এই দুটো ইকুয়াল, এখান থেকে যেটা আসবে দেখো, two spherical bodies of mass m and 5m of radius r and 2r respectively are released from in free space with initial separation between them is 12r. If they attract each other due to gravitational force only, then the distance covered by the smaller body just before the collision. mr। দেখো, two spherical bodies mass m r 5m 2r respectively are released in free space with initial separation between the centers equal to 12r. দেখো, if they attract each other due to gravitational force only, then the distance covered by the smaller body just before the collision। হুম, আচ্ছা এটা কিভাবে করা যায় বলো তো? স্যার হুম বলছিলাম যদি আমি এই দুটো বডিকে পুরো একটা সিস্টেম ধরি, হুম মানে তাহলে তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইন্টারনাল ফোর্স হবে, ঠিক তাহলে আমার সেন্টার অফ মাস তো তাহলে মুভ করবে না, ঠিক তাহলে ওরা তো কোলাইড করবে সেন্টার অফ মাসেই। ঠিক, ভেরি গুড। এই কি বললো বুঝতে পারলে? দেখো, ইনিশিয়ালি এরা দুটো এই জায়গাটায় আছে, ঠিক। এবার এইখানে ধরো ওদের সেন্টার অফ মাস সিএম, তাই না? এবার যেহেতু এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইন্টারনাল ফোর্স, দেখো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইন্টারনাল ফোর্স, দেখো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইন্টারনাল ফোর্স, সেই হেতু এফ এক্সটার্নাল যেহেতু 0 আছে, সেই হেতু এই দুটো বডি যদি মুভও করে, তাহলে এদের সেন্টার অফ মাসটা রেস্টেই থাকবে। কেন? ইনিশিয়ালি রেস্টেই ছিল, তার মানে সেন্টার অফ মাসটা এইখান থেকে মুভ করবে না। তার মানে যখন এরা কোলাইড করবে তখন এরা সেন্টার অফ মাসেই মুভ করবে। আমি এইটা ধরছি x1, এইটা ধরছি x2, x1 প্লাস x2 ইকুয়াল টু 12r। দেখো x1 প্লাস x2 ইকুয়াল টু 12r, ঠিক। এইবার যদি এটা সেন্টার অফ মাস হয়, তাহলে ভেবে দেখো m m ইন্টু x1 ইকুয়াল টু 5m ইন্টু x2। এইটা হয় তো, এটা তো আমরা জানি, সেন্টার অফ মাসের কনসেপ্টে জানি না? দেখো এই মাসটার সাথে এই ডিস্টেন্সটা আর এই মাসটার সাথে এই ডিস্টেন্সটা ইকুয়াল হয়, কি তাই না? আমাকে এখানে কোনটা বার করতে বলেছে? x1। বলো x1 কত আসছে এই দুটো থেকে যদি আমি ক্যালকুলেট করি, এই দুটো থেকে যদি আমি ক্যালকুলেট করি x1 কত আসছে? স্যার হুম টেনার। স্যার আপনি যে এখানে লিখেছেন যে দুটো সেন্টার অফ মাস একটা পয়েন্টে এসে যাবে ডিউরিং কলিশন, মানে ছবি থেকে এরকম মনে হচ্ছে, হুম ওরকম তো হবে না স্যার, কেন? কারণ দুখানা তো এক্সটেন্ডেড বডি, তাই না?
ওরা তো নিজেদের বাউন্ডারি থেকে ধাক্কা খাবে। তার মানে সেন্টার অফ মাসে একটা, মানে সেন্টার অফ মাস হচ্ছে টু ইন্ডিভিজুয়াল বডিজ, একটা দূরত্ব থাকবে একে অপরের থেকে কলিশনের আচ্ছা সময়। আচ্ছা, ঠিক ঠিক। কিন্তু যখন আমরা এই, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু যখন আমরা এই ধরনের প্রবলেম করি না, আমরা ধরে নিই না এইগুলো একদম পয়েন্ট পার্টিকেল হিসেবে কাজ করছে। হ্যাঁ স্যার স্যার, ধরি কিন্তু বলছিলাম হ্যাঁ বলো। দুবার আর মানে সেপারেশনটা 9 হলে কিন্তু হয়ে যাবে, মানে কারণ মানে ও যেহেতু সারফেস সরি বাই সরি কন্ট্যাক্ট সরি মানে সরি সরি কলিশন হচ্ছে। সরি সরি সরি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমরা এখানে একটা জিনিস একটু ভুল করেছি। কি ভুল করেছি বলো তো? দেখো, প্রথমে এদের মধ্যে 12, তাই না? দেখো 12, 12, কিন্তু যখন ওরা কোলাইড করবে, দেখো যখন কোলাইড করবে তখন তো এই অবস্থায় আসবে, তাই না? তার মানে আমরা যদি এই দুটো পয়েন্টকে কনসিডার করি, তাহলে তাদের মধ্যে 9R, দেখো তাদের মধ্যে 9R, বোঝো? তাদের মধ্যে 9R, ঠিকই বলছি রিয়া। তার মানে আমি যদি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স x1 না ধরে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স x1 ধরি, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স x2 ধরি, দেখো বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এইটা 2R, এইটা R, তার মানে এই টোটালটা 9R, তার মানে এইটা 9R, দেখো এইটা 9R। অনুভব, বুঝতে পেরেছো? আমরা যখন কোলাইড করাচ্ছি তখন তো এই দুটো পয়েন্ট কোলাইড করছে, দেখো এই দুটো পয়েন্ট কোলাইড করছে, আমরা এই দুটো পয়েন্টের মধ্যে এটা ক্যালকুলেটটা করছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি ওটাই প্রথমে ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই, আমি ভুল করেছিলাম প্রথমে। এই, আমি এই দুটো পয়েন্টের মধ্যে, কিন্তু আবার যখন এই ফর্মুলাটা লাগাচ্ছি তখনও আমি মানে এই সেন্টার থেকে নিচ্ছি না, আমি এই সারফেস থেকে নিচ্ছি, দেখো তখনও আমি সেন্টার থেকে নিচ্ছি না, এই সারফেস থেকে নিচ্ছি, দেখো এই সারফেস থেকে নিচ্ছি, বুঝতে পেরেছো? দেখো, দেখো যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। তাহলে এটা 12R হবে না, এটা 9R হবে, দেখো এটা 12R হবে না, এটা 9R হবে, ঠিকই বলেছি। এইবার বলো, এবং m × x1 = 5 m × x2, তাহলে এখান থেকে x1 কত আসছে? স্যার x1 15R/2। গুড। x1 15R/2, ঠিক, ফাইন।